তো এই ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্যালভানীয় কোষ। তা গ্যালভানীয় কোষ পড়ার জন্য আমরা প্রথমে কয়েকটা পার্টে এই জিনিসটাকে শিখবো। এই খাতার মধ্যে টোটালটাই ডেসক্রাইব করা আছে, যেটা হয়তো এক ঝলকে দেখলে কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি ধীরে ধীরে বলবো টোটালটা কি ম্যাটারটা সেটা আমি বলছি। তো সবার প্রথমে আমরা যদি একটা কল্পনা করি যে আমাদের কাছে একটা পাত্র আছে, পাত্র অর্থাৎ আমাদের রোজ দিনকার প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমাদের যে স্কুল কলেজে যে সমস্ত প্র্যাকটিক্যালের ল্যাবগুলো হয় সেখানে আমাদের দৈনন্দিন জীবনে গ্যালভানীয় সেল বানাতে বলা হয়। গ্যালভানীয় সেল কিভাবে তৈরি হয় সেটা আমরা এবার প্রসেসটা দেখব। প্রসেসটা দেখা আর কিছুই না, সবার প্রথমে আমরা যদি একটা পাত্র নিই, এই একটা পাত্র আমি নিলাম, এই পাত্রর মধ্যে সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা সলিউশন বা একটা জলীয় দ্রবণ নেবো। জলীয় দ্রবণটা কিসের হবে না, জলীয় দ্রবণটা আমি ধরলাম আমি নিচ্ছি ZnSO4 অর্থাৎ জিঙ্ক সালফেট, এবং জিঙ্ক সালফেটের সাথে এই যে এই দ্রবণটি রয়েছে, এই দ্রবণটা আমি সম্পূর্ণ পাত্র কিন্তু ভর্তি করিনি। এক্ষেত্রে আমি কি করলাম না একটা পাত নিলাম। পাতটা কিসের তৈরি না, পাতটা হচ্ছে এই Zn দিয়ে তৈরি, অর্থাৎ জিঙ্ক দিয়েই তৈরি হবে। ঠিক আছে, এই যে এই পাতটা যেটা এই জিঙ্ক সালফেটে ডোবানো রয়েছে, সেই পাতটা কিসের তৈরি না, সেই পাতটাও কিন্তু জিঙ্কেরই তৈরি, অর্থাৎ একটা ধাতব পাত, জিঙ্ক ধাতু দিয়ে তৈরি একটা পাত। তো এর কাজ কি হবে না, দেখো আমরা জানি যে জিঙ্ক সালফেট যেহেতু এখানে রয়েছে এবং জিঙ্ক প্লেটকে আমরা ডোবাচ্ছি, এরা আমরা সবাই জানি যে দৈনন্দিন জীবনে আমাদের নানান বিক্রিয়া দেখতে পাই, এবং সেগুলো আমরা হয়তো অনেকে দেখতে পেয়েও বলি না যে কিছু না, এটা মানে চলতেই থাকছে, তো এটাকে অত নজর করার দরকার নেই, বা কিছু কিছু ক্ষেত্রে সেটা একটু বড় অসুবিধার সৃষ্টি করলে তখন আমরা সেটাকে নজর করি। তো বিক্রিয়া আমাদের চারিপাশে সবসময় ঘটছে, এবং সেই রকমই এখানে পাত্রে যখন আমরা ZnSO4 নিলাম তখন সেটা এই Zn পাতের সঙ্গে বিক্রিয়া করবে। বিক্রিয়াটা কি হবে না, এই যে দুটো জিনিস আমরা যখন একই কাছে আনছি, যেখানে আমরা এই পাতটাকে নিমজ্জিত করলাম এই ZnSO4 এর অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণে, তখন যে মেন ঘটনা বা একটা ঘটনা ঘটবেই, নিশ্চয়ই ঘটবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে তিনটে অপশন থাকবে ঘটনা। তিনটে অপশন কি কি আমরা এবার দেখব। তো সবার প্রথমে এই খাতাতে যেমন আমরা বলছি, একটা হতে পারে কি না কোনো রিয়াকশন হবে না, অর্থাৎ নো রিয়াকশন, এক নম্বরে। দু নম্বরে কি হতে পারে না, আমরা জানি যে কোনো ক্ষেত্রে যখন বিক্রিয়া ঘটে তখন সেই বিক্রিয়ার মধ্যে কোনো একটা এলিমেন্ট যেটা আমরা নিয়ে থাকি, দুটো এলিমেন্ট বা তিনটে এলিমেন্ট সাধারণত আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তো সেই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট নিজের মধ্যে থেকে ইলেকট্রন বা অন্যান্য আয়ন ত্যাগ করবে এবং অপরটি সেটি গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক Zn রয়েছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস হতে পারে, সেটা কি না Zn, ঠিক আছে, সলিড, অর্থাৎ যে পাতটা আমরা নিয়েছি জিঙ্কের পাতটা, সে কি করতে পারে না, সে যেহেতু পাতটা একাই রয়েছে তাই সে কি করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং এখান থেকে আমরা কি পাবো না Zn++ অ্যাকোয়াস প্লাস দুটো ইলেকট্রন। এই যে আমরা ইলেকট্রন ছাড়ার প্রক্রিয়াকে আমরা এর আগেও পড়ে এসেছি, সেটা হচ্ছে অক্সিডেশন বা জারণ ঘটবে। তাহলে আমরা যদি এই অ্যাকোয়াস সলিউশনের মধ্যে জিঙ্কের পাতকে ডোবাই, তাহলে সবার প্রথমে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এক হতে পারে জারণ, অর্থাৎ এই যে ধাতব পাত সেটি জারিত হয়ে যেতে পারে, জারিত হয়ে গিয়ে দুটো ইলেকট্রন নিজের মধ্যে থেকে ছাড়বে। তাহলে আমরা এটাকে অক্সিডেশন হিসাবে চিহ্নিত করলাম, কারণ আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এখানে অক্সিডেশন নাম্বার 0 এবং এখানে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। আরেকটা 3 নম্বর ঘটনা ঘটতে পারে। 3 নম্বর ঘটনা কি ঘটতে পারে না Zn++ বা 2+, আমরা যেটা পড়ে থাকি অ্যাকুয়াস, ঠিক আছে, অ্যাকুয়াস, এবং এর সঙ্গে দুটো ইলেকট্রন যোগ হতে পারে, এর ফলে আবার কি তৈরি হতে পারে না পাত, একটা ধাতব পাত তৈরি হতে পারে। এক্ষেত্রে Zn কিন্তু এটা প্রাইমারি, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা এবং এটা হচ্ছে ফাইনাল অবস্থা। এক্ষেত্রে ঠিক উল্টোটা ছিল, 3 নম্বরটা হচ্ছে 2 নম্বর ঠিক উল্টোটা, যেখানে শুধুমাত্র ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টটা পুরোপুরি পাল্টে গেছে। কিন্তু এটা তো আর পাল্টে গেছে মানে আমরা ধরে নিলে হবে না, এক্ষেত্রে ঘটবে, কিন্তু কোনটা ঘটবে সেটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো এক্ষেত্রে হলো কি না ZnS মানে ZnS বলে, S মানে সালফারে চলে যাবে, Zn যেটা সলিড স্টেট তৈরি হয়ে যাবে। কিভাবে না দুটো ইলেকট্রন যদি এই আয়নটা গ্রহণ করে, তো এই আয়নটা এবার বিক্রিয়ার মধ্যে করতে গেল, এটা না হয় এই পাত থেকে এলো, আমাদের এই যে পাতটা ব্যবহার করেছি পাত থেকে এলো, কিন্তু এটা করতে গেল দেখো সলিউশন আমরা নিয়েছি ZnSO4 যদি নিজেদের মধ্যে ভাঙে তখন আমরা জানি ZnSO4 থেকে কি তৈরি হয় না Zn++ বা 2+ প্লাস SO4 2-, এইভাবে
ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পরে এটা কিন্তু বিক্রিয়া করবে, কার সাথে? না পাতের সাথে। তাহলে পাত এবং সেই বিক্রিয়া মানে সেই দ্রবণের মধ্যে উপস্থিত অন্যান্য জিনিসের সঙ্গে সে বিক্রিয়া করবে যদি বাহ্যিকভাবে কিছু অ্যাড করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে ঘটনার সম্মুখে আমাদের হতে হলো। একটা হচ্ছে নো রিয়াকশন, একটা কি হবে না সলিড অর্থাৎ পাত থেকে আমরা এখানে নতুন আয়ন পাবো, জিঙ্ক আয়ন পাবো, এবং জিঙ্ক আয়নের সঙ্গে আরেকটা ঘটনা কি হতে পারে, জিঙ্ক আয়নের সঙ্গে ইলেকট্রন যুক্ত হয়ে সেটি পাত আবার পাতের মতো একটা শক্ত সলিড স্টেটে চলে আসবে, বা পাতের ক্ষেত্রে এখানে যুক্ত হবে, পাতে গিয়ে যুক্ত হবে। সেটাকে আমরা কি বলতে পারি না রিডাকশন, কারণ এখানে এটি ইলেকট্রন যুক্ত করলো বা গ্রহণ করলো, এখানে অ্যাড হলো, তো আমরা এটাকে রিডাকশন বলতে পারি। তো এই তিনটে ঘটনার মধ্যে কোনটা এখানে ঘটবে, তা আমাদের কাছে একটা লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমরা ওখানে ইনিশিয়াল বা একটা প্রাথমিক অবস্থা হিসেবে হাইড্রোজেনকে ধরবো। সেই হাইড্রোজেন অবস্থাটা কিসের তালিকা, সেটা না তালিকাটা হচ্ছে হাইড্রোজেনের ওপরই যতগুলি এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো সবগুলোই কি হবে না সবগুলোই কিন্তু জারিত হবে, এবং হাইড্রোজেনের নিচে যত এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো কি হবে না তারা বিজারিত হবে। তা এই ক্ষেত্রে আমার কাছে এখন লিস্টটা অ্যাভেলেবেল নেই, লিস্টটা অ্যাভেলেবেল থাকলে আমি দেখাতে পারতাম। সেই লিস্টের ক্ষেত্রে হাইড্রোজেনের উপরে থাকে জিঙ্ক, তো সেই জিঙ্কটা যখনই ওপরে থাকছে তাহলে মানে কি না জিঙ্কটা নিজের থেকে জারিত হতে চাইছে, দ্রবণে উপস্থিত না, সলিড স্টেটে যে জিঙ্কটা রয়েছে অর্থাৎ পাত হিসেবে যে জিঙ্কটা রয়েছে সেই জিঙ্কটা কি হতে চাইছে না জারিত হতে চাইছে। জারিত হওয়া মানে কি না সে নিজের মধ্য থেকে ইলেকট্রন বের করে দেবে। এর ফলে কি হবে এক্ষেত্রে দেখাচ্ছি। সেটা হলো এই যে এখানে যে দ্রবণটা রয়েছে এই দ্রবণের মধ্যে যে পাতটা নিমজ্জিত করা রয়েছে, এই পাতটা নিমজ্জিত রয়েছে এবং এর মধ্যে থেকে কি হয়ে যাবে না দুটো করে ইলেকট্রন বেরিয়ে যাবে। দুটো করে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি আমরা জানি যে যখন কোনো এলিমেন্ট থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রনটা কি না ইলেকট্রনটা হলো মাইনাস চার্জ, অর্থাৎ যখন কোনো পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটি ধনাত্মক আধানে আহিত হয়। অর্থাৎ এই যে এই পাতটা রয়েছে এই পাতটা থেকে এই মুহূর্তে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই পাতটা কি হবে না ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। কিন্তু এখানে সব থেকে লক্ষ্য করার মতো বিষয়টা হলো এখানে যে মাইনাস চার্জ বা ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথায় যাবে। তা দেখো আমরা এখানে প্রথমেই বললাম যে ক্ষয় হওয়ার একটা বিষয় তৈরি হবে। ক্ষয় হওয়ার বিষয়টা কিরকম না এই যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে জিঙ্ক থেকে, তখন জিঙ্কটা কিসে তৈরি হচ্ছে আয়নিত হয়ে যাচ্ছে, অর্থাৎ জিঙ্ক আয়ন তৈরি হচ্ছে। এবং জিঙ্ক আয়নটা যাবে কোথায়, সে তো আর পাতে লেগে থাকার মতো অবস্থায় নেই, পাত থেকে সে ক্ষয়ে বেরিয়ে চলে এসে এক্সট্রা জিঙ্ক আয়ন হিসাবে এই দ্রবণেই ভেসে থাকবে এবং কোথায় ঘুরপাক খাবে না এই যে এই পাতটা রয়েছে এই Zn2+, Zn2+, এইভাবে এই পাতের আশেপাশেই ঘুরবে, এই পাতের আশেপাশে এই দ্রবণের মধ্যেই সে ঘুরবে। এবং যে মাইনাস আয়নগুলো সেগুলো কোথায় যাবে না মাইনাস আয়নগুলো কিন্তু এখন যাওয়ার কোনো রাস্তা নেই। এই যে পাতটা রয়েছে পাত্রর মধ্যে যে পাতটা রয়েছে এই পাতটায় যে আমি একটা তার রাখলাম না, এইটাকে আমরা সেলের যে মেন সার্কিট তৈরি করার সময় ব্যবহার করব। তা এই তারটা এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাহলে এই যে মাইনাস আয়নগুলো সেগুলো তার জলে ভেসে থাকবে না, সেগুলো কোথায় থাকবে না সেই পাতের গায়ে বা পাতের পৃষ্ঠে জমা হতে থাকবে, মাইনাস 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 এইভাবে পাতের পৃষ্ঠে জমা হতে থাকবে। ঠিক যেমন এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এখানে এই ছবিটাতে লক্ষ্য করো এখানে এইগুলো আমরা Zn+ করব, সরি Zn2+। তো এই যে এই আমি জায়গাগুলো গোল করে দিলাম, এগুলো কি হবে না Zn2+ আয়ন এই পাতের চারিদিকে কিন্তু ভাসবে এবং এই যে মাইনাস চার্জগুলো তৈরি হলো পাত থেকে, সেই মাইনাস চার্জগুলো কোথায় অবস্থান করবে না এই পাতটারই যে গায়ে সেইখানে অবস্থান করবে। তাহলে এই যে তৈরি হলো এখানে একটা নতুন ধরনের সিস্টেম তৈরি হলো। এই সিস্টেমটার মধ্যে যে মেন জিনিস সেটা কি না বিভব পার্থক্য। বিভব কি না এখানে যখন দুটো আলাদা আলাদা চার্জ একে অপরের কাছাকাছি রয়েছে তখন এই মধ্যবর্তী স্থানটা একটা নতুন বিভব পার্থক্য সৃষ্টি হবে, কারণ এখানে বিভব আলাদা এর ক্ষেত্রে বিভব আলাদা। তাহলে সেই বিভব পার্থক্য তৈরি হবে যেটাকে আমরা তড়িৎদ্বার বিভব হিসাবে চিহ্নিত করব। তড়িৎদ্বার বলতে কি না এই যে দ্রবণে দ্রবীভূত যে পাতটা সেটাকে আমরা এখানে তড়িৎদ্বার হিসাবে কল্পনা করতে পারি, বা তড়িৎদ্বার হিসাবে কল্পনাটা তড়িৎদ্বারই। তো এর সংজ্ঞাটা কি হতে পারে না তড়িৎদ্বারে প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা হচ্ছে